আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে থেকে আমরা নতুন একটি খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় শুরু করতে চলেছি। যেই অধ্যায়টি যদি খুব মনোযোগ সহকারে যদি ক্লাস করো তাহলে একটা বিল্ডিং স্ট্রাকচারে অনেক কিছু তোমরা জানতে পারবে। হ্যাঁ, তো অলরেডি তোমরা বোর্ডে সেই অধ্যায়টির নাম দেখতে পাচ্ছ। অধ্যায়টির নাম হলো দালানের আর্দ্রতা এবং ক্ষয়ক্ষতি। দ্যাট মিনস ড্যাম্পনেস অ্যান্ড ড্যামেজেস অফ বিল্ডিংস। অর্থাৎ একটা বিল্ডিংয়ের আর্দ্রতাজনিত কারণে কী কী ক্ষয় হতে পারে, দ্যাট মিনস আর্দ্রতা আসতে পারে কীভাবে একটা বিল্ডিংয়ে, আর যদি আসে তার প্রভাবগুলো কী হয়, এবং সেই প্রভাব যে ক্ষতিকারক প্রভাবগুলো রয়েছে তার হাত থেকে আমরা একটা বিল্ডিং স্ট্রাকচারকে কীভাবে সেভ করতে পারি, এই অধ্যায়টার উপরে আমাদের একদম টোটাল ডিটেলস আলোচনা থাকবে ইনশাল্লাহ। তো আমরা কথা না বাড়িয়ে চলো শুরু করি অধ্যায় সম্পর্কে আলোচনা। তো প্রথমেই আমরা জানবো যে দালানের আর্দ্রতাটা কাকে বলে। হ্যাঁ, যে হোয়াট ইজ ড্যাম্পনেস অফ বিল্ডিংস, অর্থাৎ একটা বিল্ডিংয়ের আর্দ্রতা বলতে কী বোঝায়। এখানে আর্দ্রতা যে শব্দটা রয়েছে সেটা সম্পর্কে আমাদের একটু পরিচিত হওয়া দরকার। আর্দ্রতা বলতে বোঝানো হচ্ছে যে ময়েশ্চারের উপস্থিতি, দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার। দ্যাট মিনস আমি যদি একটু তোমাদেরকে বিষয়টা যদি একটু এক্সপ্লেন করে বলি তাহলে একটু ভালো করে বুঝবা। আমরা বলছি যে আর্দ্রতা বলতে বোঝানো হচ্ছে কোন একটা স্থানকে আমরা তখনই আর্দ্র বলবো যে এই স্থানটা আর্দ্রতা যুক্ত অবস্থায় রয়েছে যখন আমরা বলবো সেখানে ময়েশ্চারের উপস্থিতি রয়েছে। ময়েশ্চারের উপস্থিতি বলতে কি বোঝানো হচ্ছে, আমরা ভাষাটাকে বলছি ময়েশ্চার। হ্যাঁ, ময়েশ্চার। ময়েশ্চারের উপস্থিতি বলতে এক্স্যাক্টলি এটা বোঝানো হচ্ছে যে কোনো একটা শুকনো একটা স্থান রয়েছে, সেই শুকনো স্থানে পানির উপস্থিতি। হ্যাঁ, শুকনো একটা স্থান মানে যেখানে এক্স্যাক্টলি আসলে শুকনোই থাকার কথা কিন্তু সেখানে পানির উপস্থিতি রয়েছে, সেটাকে আমরা বলছি ময়েশ্চার। তো এই যে পানির উপস্থিতিটা আসে, অর্থাৎ আমরা সহজ কথায় যদি বলি কোনো একটা স্থানে পানির উপস্থিতি থাকলেই সেটাকে আমরা আসলে ময়েশ্চার বলে থাকি। হ্যাঁ, তো ময়েশ্চারটা এই যে পানির উপস্থিতি যে কোনো একটা কিছু, যে কোনো বস্তু বলো বা যে কোনো স্ট্রাকচার বলো, হ্যাঁ, বা যে কোনো কিছু পানির সংস্পর্শে, মানে পানিটা পায় কীভাবে, অর্থাৎ কোনো একটা শুকনো স্থানে যদি পানি আসে তাহলে কীভাবে আসতে পারে। দুইটা পথ রয়েছে একটা শুকনো একটা স্থানে পানি আসার। এক নাম্বার পথ হচ্ছে মাটি থেকে। হ্যাঁ, আর্থ থেকে, মাটি থেকে আসতে পারে বা সয়েল থেকে আমরা বলতে পারি। আর্থ বলতে এটাকে আমরা ভূপৃষ্ঠ বোঝাচ্ছি, বা সয়েল থেকে আমরা বলতে পারি বা মাটি থেকে আমরা বলতে পারি। তোমরা জিওটেকনিকের ক্লাস নিশ্চয়ই করছো। হ্যাঁ, জিওটেকনিক তোমাদের সাবজেক্ট রয়েছে, সেখানে অবশ্যই সয়েল বা মাটি সম্পর্কে তোমাদের ধারণা রয়েছে। আমরা বলতে পারি মাটি থেকে আসতে পারে বা ভূমি থেকে বা আর্থ থেকে, যেটা বলি মাটি থেকে পানির সংস্পর্শ, অর্থাৎ যে কোনো একটা কিছু, যে কোনো বস্তু বলো, যে কোনো বিল্ডিং স্ট্রাকচার বলো, যাই কিছু বলো না কেন, পানির উপস্থিতিতে আসে। দ্যাট মিনস ময়েশ্চার যুক্ত হয় বা পানির উপস্থিতিতে আসে দুইটা ওয়েতে। একটা হলো মাটি থেকে সরাসরি সে পানিটা আসতে পারে ওই বস্তুর উপরে, আর একটা রয়েছে ফ্রম এয়ার, অর্থাৎ বাতাস থেকে। আমরা জানি যে আমাদের আশেপাশে যে বাতাস রয়েছে সেই বাতাসটাকে আমরা কিন্তু জলীয় বাষ্প বলে থাকি। জলীয় বাষ্প কেন বলি, কারণ আমরা জানি সেই বাতাসের মধ্যে পানি মিশ্রিত রয়েছে। কোন পানি মিশ্রিত রয়েছে, এই যে তুমি যদি কোথাও রান্না হয় যদি দেখো, বিশেষ করে যখন ভাত রান্না হয় তখন কিন্তু দেখো যে ভাতের পানিটা ফুটতে থাকে। হ্যাঁ, তো ফোটার সময় ওই যে পানি ফুটতেছে, তার মানে দ্যাট মিনস ওই পানিটা কিন্তু বাষ্পায়িত হয়ে কিন্তু বাতাসের সাথে মিশে যাচ্ছে। ওই পানি কিন্তু বাতাসের সাথে মিশে রয়েছে। দ্যাট মিনস বাতাসের মধ্যে জলীয় কণার উপস্থিতি রয়েছে। দ্যাট মিনস পানি কণা উপস্থিত রয়েছে। সেই ওই বাতাস যখন ঘনীভূত হয়, হ্যাঁ, বাতাসটা যখন ঘনীভূত হয় মানে ঘন হয়ে যায়, সেই সময় কিন্তু যে ওই ঘনীভূত বাতাস যেই বস্তুকে স্পর্শ করে সেখানে কিন্তু কিছুটা পানি লেগে যায়। হ্যাঁ, এই যে দেখো আমি যে তোমার সাথে যে এই যে দেখো তোমাদের আমি এখানে বসে ক্লাস নিচ্ছি, আমার আশেপাশে যে বাতাসগুলো রয়েছে সেখানেও কিন্তু কিছু না কিছু জলীয় বাষ্প রয়েছে, কিন্তু সেই জলীয় বাষ্পটা খুবই হালকা অবস্থা রয়েছে, ঘন অবস্থাতে নাই, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এনিওয়ে, তাহলে আমরা কি বললাম যে ময়েশ্চার আসে যে কোনো একটা বস্তুতে দুইটা ওয়েতে, একটা হলো সরাসরি মাটি থেকে, হ্যাঁ,
আরেকটা হয় এয়ার থেকে। এখন যদি বলো ভাইয়া পানি তো নদী থেকেও আসতে পারে, ভাই নদীটা কোথায় থাকে? মাটিতেই তো থাকে, তাই না? এনিওয়ে, যাক, বুঝতে পারছো। তাহলে আমরা বলছি যে আর্দ্রতা বলতে বোঝানো হচ্ছে যে ময়েশ্চারের উপস্থিতিতে। এখন আমরা যেহেতু একটা বিল্ডিংয়ের কথা বলছি, বিল্ডিংয়ের যে স্ট্রাকচারগুলো রয়েছে, একটা বিল্ডিংয়ে যে স্ট্রাকচারগুলো রয়েছে, স্ট্রাকচার বলতে তোমার বইতে কাঠামো আকারে লেখা আছে, এটাকে আমরা ইংলিশে বলছি স্ট্রাকচার। আমি আগেও বলেছি এর আগে ক্লাসে, আমরা কাঠামো বলে কোনো কিছু চিনবো না, চিনবো স্ট্রাকচার। যদি স্ট্রাকচারের বাংলাটা হলো কাঠামো, হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়াররা স্ট্রাকচার বলেই এটা অবহিত। এনিওয়ে, যাই হোক, আমরা মানে বিষয়টা এরকম, যেমন তুমি চেয়ারকে চেয়ার বলেই চেনো, কিন্তু এক্স্যাক্টলি কিন্তু বাংলা কিন্তু কেদারা, আমরা কিন্তু কেদারা বলতে তেমন কিন্তু এটা বুঝি না। ঠিক অনুরূপভাবে স্ট্রাকচারের কাঠামো ব্যাপারটা ঠিক এরকমই। এনিওয়ে, তাহলে আমরা বলছি যে যেহেতু আমরা একটা বিল্ডিং নিয়ে কথা বলছি, একটা বিল্ডিং স্ট্রাকচারের, একটা বিল্ডিংয়ের যে কোনো স্ট্রাকচার হোক, সেটা তোমার হলো মেঝে, বা হোক সেটা তোমার কি বলে দেওয়াল, হ্যাঁ, বা হোক সেটা যে কোনো আরসিসি স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার, বিল্ডিংয়ের যে কোনো স্ট্রাকচারে যদি ময়েশ্চারের উপস্থিতি থাকে, তখন আমরা তাকে বলবো আর্দ্রতা। আমার কথা নিশ্চয়ই বুঝে গেছে আমি কি বলতে চাচ্ছি। যে বিল্ডিংয়ের কোনো একটি স্ট্রাকচার যখন ময়েশ্চার দ্বারা আক্রান্ত হয়, দ্যাট মিনস পানির উপস্থিতি পরিলক্ষিত হয়, তখন সেটাকেই বলি আমরা আর্দ্রতা। ক্লিয়ার আশা করি, হ্যাঁ। তো আর্দ্রতার আমি এইটাকে, তোমার বইতে ভাষাটা যেভাবে দেওয়া আছে আমি সেটাও বলবো, সমস্যা নেই, জাস্ট আমি একটু তোমাদের এক্সপ্লেন করছি। দেখো আর্দ্রতা কেমন হয় আমি একটু তোমাদেরকে দেখি। এই যে দেখো, যে আমরা একটু দেওয়ালে দেখতে পাচ্ছি কিন্তু আর্দ্রতার উপস্থিতি, দ্যাট মিনস ময়েশ্চারের উপস্থিতিতে দেওয়ালে কিন্তু দেখো এরকম কেমন একটু দাগ দাগ হয়ে গেছে, ছোপ 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 ছোপ। এখানে দেখো বোর্ডে আসলেই তোমার সাদা যেগুলো সেগুলো দেখা যাচ্ছে না, কালো কালোগুলো বোঝা যাচ্ছে, এখানে কিন্তু সাদা সাদাও রয়েছে, হ্যাঁ, সাদা সাদা ছোপ ছোপ রয়েছে। এইটা দীর্ঘদিন পরে তারপর আবার তোমার হচ্ছে কালো কালো হয়ে যায়। এটাকে কিন্তু আমরা গ্রামের ভাষায় বলি যে, আমি জানি না তোমাদের অঞ্চলে কি বলে, আমাদের অঞ্চলে এটাকে আসলে বলে ছ্যাদলা পড়ে যাও, হ্যাঁ, ছ্যাদলা পড়ে যাও বলে। এনিওয়ে, তারপর আবার দেখো এই যে আরেকটা দেখায়, যে প্লাস্টারের যে চুনগুলো রয়েছে, সেই চুনগুলো থেকে কেমন ফোট 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 হয়ে আস্তে আস্তে খুলে খুলে পড়েছে, এই একটা, হ্যাঁ। তারপর আবার আমি তোমাদের আরেকটা যদি দেখা, এই যে দেখো টোটালি কিন্তু একদম পানির উপস্থিতি, দেখো এই এই জায়গাটা কালো হয়ে গেছে, হ্যাঁ, এই মানে এখানে দীর্ঘদিন আর্দ্রতা আসতে আসতে ময়েশ্চারের উপস্থিতি হতে হতে কিন্তু এরকম কালো হয়ে গেছে। এগুলো হয় কেন সেগুলো আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন দেখো তোমার বইতে কী বলা আছে, আমি যেটা বলেছি সেটাই বলা আছে, একটু বেশি এক্সপ্লেন করে বলা হচ্ছে যে বাতাস বা মাটির মধ্যে পানি কণা যখন কাঠামোর দেওয়ালের মাধ্যমে ওপরে উঠে আসে, তখন রুমের মধ্যে স্যাঁতসেঁতে দুর্গন্ধময় এবং অস্বাস্থ্যকর হবে, হ্যাঁ, অস্বাস্থ্যকর অবস্থা সৃষ্টি হয়। দেওয়ালে সাদা সাদা ও ছোপ ছোপ দাগ পড়ে, ফলে কাঠামোর শক্তি কমে যায়, একে আর্দ্রতা বলা হয়। তো এখানে কিন্তু একটা কথা বলা হচ্ছে যে তোমার বাতাস বা মাটির মধ্যে পানিকণা যখন কাঠামোর দেয়ালের মাধ্যমে ওপরে উঠে আসে, হ্যাঁ, কিন্তু এখানে আরেকটা কথা বলে রাখি, শুধু কিন্তু তোমার মানে এখানে যে সংজ্ঞাতে বলা হচ্ছে সেটা কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে যে বাতাস এবং মাটির মধ্যে পানিকণা যখন কাঠামোর দেয়ালের মাধ্যমে ওপরে উঠে আসে, দ্যাট মিনস নিচ থেকে ওপরে উঠে আসার একটা কথা বলা হচ্ছে, দ্যাট মিনস ক্যাপিলারি রাইজের কথা বলা হচ্ছে। তোমরা হাইড্রোলিক্সের মধ্যে পড়ে থাকবা, হ্যাঁ, ক্যাপিলারি রাইজ বলে একটা তোমাদের হলো টপিকস রয়েছে, আমি সেটা নিয়ে আলোচনা এখন না করি। এই যে নিচ থেকে পানি ওপরে উঠে আসা, প্রাকৃতিকভাবে মানে অটোমেটিক্যালি ওপরে উঠে আসা, এটাকে আসলে ক্যাপিলারি রাইজ বলে। এনিওয়ে, তো তোমার হচ্ছে বলা হচ্ছে যে বাতাস এবং মাটির মধ্য থেকে পানি কোনো ওপরে উঠে আসছে, এটা বলা হচ্ছে। কিন্তু শুধুমাত্র নিচ থেকে পানি ওপরে উঠে আসলেই যে আর্দ্রতা সৃষ্টি হয় বা ময়েশ্চার সৃষ্টি হয়, ব্যাপারটা কিন্তু এরকম নয়। তোমার হচ্ছে নিচ থেকে তো উপরে উঠে আসেই, তার পাশাপাশি ওপর থেকেও বা পাশ থেকেও আসতে পারে। কীভাবে? বৃষ্টি যখন হয়, বিশেষ করে ওই সমস্ত দেয়ালগুলোতে দেখবা, যেই দেয়ালগুলো অনেক অনেক বাড়ি কিন্তু দেখবা যে এরকম রয়েছে, তুমি যদি আশেপাশে একটু যদি খোঁজো, যে মালিক বাড়ি করতেছে, তো করার সময় হয়তো বা তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই, সে আস্তে আস্তে বাড়িটা করছে, করার পরে সে ভেতরের সাইড প্লাস্টার করেছে, বাট বাইরের সাইড সে এখনও পর্যন্ত প্লাস্টার করে নাই, হ্যাঁ, ভেতরের সাইডটা সে প্লাস্টার করেছে কিন্তু বাইরের সাইডটা সে এখন পর্যন্ত প্লাস্টার করে নাই। তো এই ক্ষেত্রে দেখা যায় যে যখন একটু যদি লং টার্ম যদি একটু বৃষ্টি হয়, তখন সেই ক্ষেত্রে দেখা গেছে, লং টার্ম বলতে মোটামুটি একটু মুষলধারে বৃষ্টি হলেই দেখা যায় যে ওই বৃষ্টি বা ওই যে বাইরের দেওয়াল যেহেতু তোমার প্লাস্টার করা নাই, ওই বাইরের দেয়ালে বৃষ্টির পানি পড়ার ফলে ওই বাইরের দেয়ালের পানি হচ্ছে তোমার ওই দেওয়ালের যে তোমার হলো ইটের দুইটা ইটের মাঝখানে যে মশলা থাকে বা মর্টার থাকে, সে মর্টার ভেদ করে কিন্তু আবার ইট ভেদ করে কিন্তু তোমার ভেতরের সাইডে যে প্লাস্টার যে অংশটা আছে সেটাকে কিন্তু ভিজাই ফেলেছে। হ্যাঁ, তার মানে কি, আমরা কিন্তু এই যে ওখানে যে ময়েশ্চারটা আসলো সেটা কিন্তু নিচ থেকে আসে না, এটা পাশের দেওয়াল থেকে এসেছে। আবার অনেক সময় হয় কি, যে ছাদের কাছ থেকে, বিশেষ করে যেখানে আমরা টিনের ছাদ ব্যবহার করে থাকি, হ্যাঁ,
আর টিন বলতে অর্থাৎ হচ্ছে আরসিসি ছাদ না, ঢালু ছাদ ব্যবহার করছি, বা আরসিসি তোমার হলো আরসিসি ছাদ ব্যবহার করছি না যেখানে, সেখানেও অনেক সময় দেখা যায় যে তোমার ওই ছাদের উপর থেকে দেয়াল বেয়ে ভিতরে পানি আসছে, এখানে কিন্তু ময়েশ্চার আসলো। দ্যাট মিনস তার মানে শুধুমাত্র নিচ থেকে আসে, ব্যাপারটা এরকম না। তো যাই হোক, তোমার বইতে যেটা দিয়েছে তুমি সেটাই দেওয়ার চেষ্টা করবা, অথবা নিজের মতো করেও আমি যেটা বলেছি তার মতো করে তুমি লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, যে বাতাস বা মাটির মধ্যে পানি করে যখন কাঠামোর দেয়ালের মাধ্যমে উপরে উঠে আসে, তখন রুমের মধ্যে স্যাঁতসেঁতে, হ্যাঁ, তারপরে দুর্গন্ধময় এবং অস্বাস্থ্যকর, এটা কর হবে, আবারও বলছি র হবে, অবস্থা সৃষ্টি হয়, দেওয়ালে সাদা সাদা ও ছোপ ছোপ দাগ পড়ে, ফলে কাঠামোর শক্তি কমে যায়। হ্যাঁ, ফলে কাঠামোর শক্তি কমে যায়। আর এই অবস্থাটাকে বলছি আমরা আর্দ্রতা। এখানে কাঠামোর শক্তি কমে যাওয়ার ব্যাপারটা আমি তোমাদের আরেকটু পরেই এক্সপ্লেন করব। এই যে আমরা যে বলছি যে এখানে যে দেয়ালের মধ্যে স্যাঁতসেঁতে অবস্থায়, দেখো এই যে দেয়ালে যদি এরকম অবস্থায় দেখতে কিন্তু খুবই কিন্তু খারাপ লাগে, একটা অস্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয় রুমের মধ্যে, যে সব কিছু সুন্দর, আবার কিন্তু দেখো বাইরের দিকে এই আবার দেওয়ালে দেখো এরকম দেখা যায়। আবার অনেক সময় মেঝে দিয়েও কিন্তু উঠে আসে, শুধু দেওয়াল না, এখানে আমরা একটা কথা লিখেছি দেওয়াল, মেঝে দিয়েও কিন্তু, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোর যেখানে হয়, মেঝে থেকেও কিন্তু তোমার হচ্ছে তোমার স্যাঁতসেঁতে অবস্থাটা উপরে উঠে আসে। বিশেষ করে টাইস করা যেই তোমার মেঝেগুলো আছে সেখানে খুব বেশি দেখা যায় না, যদি তোমার নিট সিমেন্ট ফিনিশিং যদি তোমার মেঝে যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখা যায় বেশি। এনিওয়ে, তাহলে মোটামুটি আর্দ্রতা কাকে বলে আমরা জেনে গেছি। এখন এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে, আর্দ্রতার কারণে তো অনেক কিছু তোমার বিল্ডিংয়ের অনেক ক্ষতি হয়। এই যে তোমার দেওয়ালের চুনকাম রঙগুলো নষ্ট হয়ে যায়, প্লাস্টারটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, দীর্ঘদিন এইভাবে আর্দ্রতার প্রভাবে প্লাস্টারগুলো খসে খসে পড়ে যায়। কিন্তু সবথেকে বেশি যে সমস্যা হয়, দীর্ঘদিন যদি আর্দ্রতার উপস্থিতি যদি থাকে, একটা বিল্ডিংয়ের জন্য মারাত্মক পরিমাণে ক্ষতি করে যে জিনিসটা, সেটা আমি যদি তোমাদেরকে একটু যদি বলি যে দেখো আমরা জানি যে দেওয়ালটা রয়েছে, সেই দেওয়ালে কিন্তু দেওয়ালটা ইট, এই যে দুইটা ইটের মাঝে আমরা কিন্তু মর্টার ব্যবহার করেছি, মশলা ব্যবহার করেছি, দুইটা ইটের মাঝে আমরা মশলা ব্যবহার করেছি, মর্টার ব্যবহার করেছি। তো দেখা গেছে আমরা যখন মর্টারটাকে যখন দুইটা ইটের মাঝখানে যখন রেখেছিলাম, সেই সময় কিন্তু ওই মর্টারগুলো কিন্তু ভেজা অবস্থাতে ছিল, তাই না? ভেজা অবস্থাতে ছিল। দ্যাট মিনস আমি যখন গাঁথনের কাজ করছি সেই সময় মশলা যেটাকে বলছি সেটা কিন্তু ভেজা অবস্থাতে ছিল। কেন? কারণ আমরা জানি মর্টারের যে কাজ রয়েছে, আমি মানে আর্দ্রতা যে আসলে একটা বিল্ডিং স্ট্রাকচারের যে শক্তিটাকে কমিয়ে দেয়, আমি সেটার কথা বলছি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যে দেখো মর্টার যখন হচ্ছে তোমার আমরা দুইটা ইটকে যখন আমরা গাঁথনি অর্থাৎ একটা দেওয়াল যখন গাঁথার কাজ করছিলাম, তখন কিন্তু দুইটা ইটের মাঝখানে আমরা মর্টার ইউজ করছিলাম। ওই মর্টারে কিন্তু ভেজা অবস্থাতে ইউজ করা হয়, কারণ হচ্ছে মর্টারের মধ্যে কিন্তু সিমেন্ট থাকে। ওই সিমেন্টের প্রধান কাজ হচ্ছে যে একজনের সাথে আরেকজন ইন্টারলক তৈরি করা, একজনের সাথে আরেকজনের শক্তিশালী একটা বন্ধন তৈরি করে, যেন সেই বন্ধনটা যেন না ছিঁড়ে যায়। তো সেই বন্ধন তৈরি করার জন্য কাজ করে হলো মেনলি সিমেন্ট। অর্থাৎ এইখানে একটা ইটের সাথে আরেকটা ইটের শক্তিশালী যে একটা বন্ড তৈরি করছে, যেন তারা একটা দৃঢ় হয়ে যায়, এর জন্য মূল ভূমিকা কিন্তু পালন করছে এখানে সিমেন্ট। তো সিমেন্ট কখনো পানির উপস্থিতি ছাড়া বিক্রিয়া করতে পারে না, সিমেন্ট কখনো পানির উপস্থিতি ছাড়া শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে না, এই জন্য মর্টারের মধ্যে কিন্তু পানি দেওয়া হয়। তো এই যে মর্টারের মধ্যে যে পানিগুলো দেওয়া হচ্ছে, পানি আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে, আর সিমেন্ট কিন্তু বিক্রিয়া সম্পন্ন করছে। বাতাসের উপস্থিতিতে সিমেন্ট পানির সাথে বিক্রিয়া করে পানি যোজন করে। হ্যাঁ, পানি যোজনের মাধ্যমে কিন্তু এই দুইটার মধ্যে কিন্তু শক্তিশালী বন্ধন তৈরি করে। এখন সিমেন্টের যখন তোমার হচ্ছে বন্ধন তৈরি করা শেষ, তখন কিন্তু অলরেডি কিন্তু তোমার পানি কিন্তু বাষ্পায়িত হয়ে উড়ে চলে গেছে। এখন কিন্তু এই দুইটি ইটের মাঝখানে কিন্তু শক্তিশালী বন্ধন রয়েছে, কিন্তু এখন পানির মোটামুটি মশলাটাও শুকিয়ে গেছে, এদের মাঝে বন্ধনও তৈরি হয়ে গেছে। কিন্তু বারবার যখন আবার পুনরায় যখন এটাকে পানি দেওয়া হবে, তখন কিন্তু এই তোমার হলো দুইটি ইটের মাঝে কিন্তু বন্ডটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাবে। সিমেন্ট পানির উপস্থিতিতে দুই টেটের মাঝখানে বন্ড তৈরি করে, বন্ধন তৈরি করে, এটা সত্যি কথা। কিন্তু যখন বন্ধন তৈরি করা তার হয়ে গেছে, হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে, এরপরেও যদি অতিরিক্ত পানি যদি বারবার যদি দেওয়া হয়, হ্যাঁ বা বাইরে থেকে যদি পানি দেওয়া হয়, একটা পর্যায়ে কিন্তু এদের মাঝে বন্ডটা ভেঙে যায়। এইভাবে করে একটা দেওয়ালের বন্ডটা যদি ভেঙে যায় দুই টেটের মাঝখানে, তখন দেখা যাবে যে কিন্তু ওই দেওয়ালটা কিন্তু শক্তি কমে যাবে। হ্যাঁ,
দেওয়ালটা যে স্ট্রেংথ রয়েছে, যে দেওয়ালটা নেওয়ার যে সামর্থ্য রয়েছে, শক্তি বল নেওয়ার যে সামর্থ্য রয়েছে, সেটা কিন্তু কমে যাবে, একটা পর্যায়ে কিন্তু দেওয়াল ভেঙে যাবে। আমরা কিন্তু অনেক সময় শুনেছি এরকম দেওয়ালে, আমরা গ্রামের ভাষায় যেটা বলি, পানি রসতে রসতে কী হয়েছে, দেয়াল কিন্তু ভেঙে পড়ে গেছে। আবার শুনেছি এরকম করে যে দেয়াল ভেঙে পড়ে মানুষ মারাও গেছে। এনিওয়ে, তো এইটা তার মানে যদি দীর্ঘ সময় যদি এরকম যদি আর্দ্রতার উপস্থিত থাকে, এটা একটা বিল্ডিং স্ট্রাকচারের জন্য মারাত্মক পরিমাণে ক্ষতিকর। তবে হ্যাঁ, এইটা সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ ওই বিল্ডিংগুলো, যেই বিল্ডিংগুলো মেশনারি ওয়াল বিশিষ্ট বিল্ডিং, অর্থাৎ তোমার হলো ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং না, অর্থাৎ বিম কলাম এবং তোমার হচ্ছে ফুটিং দ্বারা বিল্ডিং নয়, দ্যাট মিনস হলো তোমার আরসিসি বিম, আরসিসি কলাম, হ্যাঁ, তারপর আরসিসি ফুটিং ইউজ করা হয় না, যে বিল্ডিংগুলো সরাসরি ইটের দেওয়ালের গাঁথনির উপরে ছাদটা উপস্থিত থাকে, যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো সব থেকে বেশি ক্ষতিকর। এনিওয়ে, তো আমরা এই ক্ষতিগুলো সম্পর্কে আরও ভালো করে জানবো, সমস্যা নাই, নেক্সট ক্লাসে। আজকে আমরা শুধু প্রাথমিক অবস্থায় আর্দ্রতা কাকে বলে সেটা সম্পর্কে একটু পরিচিতি লাভ করার চেষ্টা করলাম। এবার আমরা নেক্সট ক্লাসে দেখব যে আর্দ্রতা একটা বিল্ডিংয়ে আসে কোন কোন পদ্ধতিতে আসতে পারে এবং তার মারাত্মক পরিমাণ যে প্রভাবগুলো আছে সেগুলো সম্পর্কে। তাহলে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে তোমাদেরকে নেক্সট ক্লাস দেখানো আহ্বান জানাই। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।